মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বড্ড এক পরিচিত মুখ। তার চেয়েও বেশি পরিচিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে। কড়া সমালোচনা থাকা সত্ত্বেও উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার কিছুদিনের মধ্যে তার সমালোচকরা হয়ে যান কাছের লোক। প্রশ্ন হলো, সিনেমার এই ম্যাজিক বাস্তবে কিভাবে করেছিলেন ফারুকী? অভিযোগ আছে, ভিডিও নির্মাণ আর বিভিন্ন শো করার কাজ দিয়ে সমালোচকদের আপন করে নিয়েছিলেন ফারুকী। শিল্প একাডেমির সাবেক মহাপরিচালক প্রকাশ্যে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ এনেছিলেন ফারুকীর বিরুদ্ধে। তাতে চলেনি তার গতি, বরং জুলাইয়ের নামে বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব আর্থিক অনিয়মের রেকর্ড করার নানা কাহিনী প্রকাশ হচ্ছে মোহাম্মদ ইউনূসের আমলের এই উপদেষ্টার নামে। বিনা দরপত্রে ১১০ কোটি টাকা খরচ করেছিলেন যে অজুহাতে, পরে দেখা গেল সে কাজ শেষই হয়নি। আবার নিজেকে পালের গোদা বানিয়ে নিয়ম বহির্ভূতভাবে নিজেই হয়েছেন নিয়োগকর্তা। জুলাই শোর নামে ভাই ব্রাদারদের কাজ দেয়া আর ড্রোন শোর নামে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ উঠে এসেছে। আমাদের অনুসন্ধান বলছে, সিনেমার দৃশ্যের মতোই ফারুকী তার আর্থিক লেনদেনের অনিয়মগুলো রাখতে চেয়েছেন পর্দার আড়ালে। আওয়ামী লীগ আমলে নেওয়া সংস্কৃতি মন্ত্রণালয়ের সব প্রকল্পের খবর আপনি মন্ত্রণালয়টির ওয়েবসাইটে পাবেন, কিন্তু ফারুকীর আমলে ঠিক কী কী প্রজেক্ট নেওয়া হয়েছিল সেগুলোর কোনো ঠিকজি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন না। শুধু তাই নয়, কৌশলে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ওয়েবসাইট থেকেও তথ্য সরিয়ে ফেলা হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 8ই আগস্ট দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। শুরু থেকেই ইউনূসের সরকার পরিচিত পায় এনজিওগ্রাম সরকার হিসেবে। ওই বছরের 10ই নভেম্বর অন্তর্বর্তী সরকারের কলেবর বাড়ান ডক্টর ইউনূস। তখন নতুন করে উপদেষ্টা পরিষদে ডাক পান 4 জন। তাদের মধ্যে একজন ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। 2024 সালের 11ই নভেম্বর বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয়, মূলত উপদেষ্টা পরিষদে মোস্তফা সরোয়ার ফারুকীর নাম ঘোষণার পরপরই শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সংগঠক ও সমর্থকরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। ফারুকী ও তার অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশা শেখ হাসিনা বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন উল্লেখ করে তখন বৈষম্য বিরোধীরা একে আওয়ামী লীগ পুনর্বাসন হিসেবে বর্ণনা করেছিলেন। তখন অনেকে শেখ হাসিনার সাথে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেছিলেন। তিশা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি করা ফিল্মে শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ, যিনি এখন মুক্তিযুদ্ধ মন্ত্রী, তিনি ঢাকায় এক অনুষ্ঠানে আওয়ামী ঘরানার লোকজন উপদেষ্টা পরিষদে ঢুকে গেছে বলে মন্তব্য করেছিলেন। এমনকি ফারুকীর নিয়োগের বিরুদ্ধে আইনি নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল তার মতো বিতর্কিত ব্যক্তির উপস্থিতি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে রাতারাতি সিনেমার মতোই দৃশ্যপট পাল্টে ফেলেন ফারুকী। খুব দ্রুত জুলাই আন্দোলনে হতাহতদের নিয়ে সিনেমাটিক বহু কিছু করার স্বপ্ন দেখান। যারা তার নিয়োগের বিরোধিতা করেছিল তারা আস্তে আস্তে চুপসে যায়, পরে হয়ে যায় বন্ধু। শত্রু আর সমালোচকদের এমন ইউটার্নের পিছনে আছে কমিশনার বরাদ্দের ভাগাভাগির এক জটিল রহস্য। প্রতিটি প্রকল্প আর যে কোনো কাজ থেকে কমিশন অবধারিত হয়ে যায় খুব দ্রুতই। এই কমিশন বাণিজ্য প্রকাশ্যে চলে আসে ফারুকীর নিয়োগের 4 মাসের মধ্যেই। গত বছরের 2রা মার্চ পত্রিকার শিরোনাম হয়, বিতর্কের খাতা খুললেন উপদেষ্টা ফারুকী। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং শিল্পকলা একাডেমির তৎকালীন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ উপদেষ্টা ফারুকীর বিরুদ্ধে সরাসরি অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ করেছিলেন। সৈয়দ জামিল আহমেদ পদত্যাগের আগে একটি সংবাদ সম্মেলনে বিস্ফোরণ ঘটান। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা ফারুকী কোনো আনুষ্ঠানিক চিঠি বা প্রজেক্ট প্রপোজাল ছাড়াই শিল্পকলা একাডেমির তহবিল থেকে কোটি কোটি টাকা দাবি করতেন। একটি নির্দিষ্ট ঘটনায় ফারুকী তাকে সরাসরি একটি চেক লিখে দিতে বলেন একটি জরুরি প্রজেক্টের জন্য। যখন জামিল আহমেদ নিয়ম অনুযায়ী লিখিত নির্দেশ দাবি করেন, তখন উপদেষ্টা তার সাথে চরম দুর্ব্যবহার করেন এবং তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। শিল্পকলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও ক্ষমতায় থাকাকালে ফারুকী এটিকে তার ব্যক্তিগত প্রোডাকশন হাউস হিসেবে ব্যবহার করতেন। আমাদের অনুসন্ধান বলছে, ইউনেস্কো সদর দপ্তরে প্রদর্শনের জন্য একটি 15 মিনিটের ভিডিও নির্মাণের জন্য ফারুকী আর তার অনুসারীদের টাকার দরকার ছিল। এই ভিডিও নির্মাণের জন্য কোনো বাজেট ক্লিয়ারেন্স ছিল না। তবুও ফারুকী একাডেমির নিজস্ব তহবিল থেকে টাকা বের করতে চেয়েছিলেন।
যখন ডিজি অস্বীকৃতি জানান তখন তাকে হোয়াটসঅ্যাপ সমন্বয় গ্রুপ থেকে বের করে দেওয়া হয় এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে তাকে কোণঠাসা করা হয়। জামিল আহমেদকে বিদায় করিয়ে দেওয়ার পর শিল্পকলা একাডেমি হয়ে যায় ফারুকীর অবৈধ আয়ের বড় একটি খাত। ফারুকীর নিয়োগের পর যারা তার সমালোচনায় মুখর ছিল তাদের নানাভাবে শিল্পকলা একাডেমি থেকে টাকা দেওয়া হতো। ভিডিও নির্মাণের নামে ১.৫ বছর ধরে চলে বহু নয়ের ছয়। দর্শক, এরই মধ্যে বাংলাদেশের পত্রপত্রিকায় ফারুকীর মন্ত্রণালয়ের দুটি বড় প্রকল্পের দুর্নীতির খবর বেরিয়েছে। তার মধ্যে একটি হলো জুলাই স্মৃতি জাদুঘর। এই স্মৃতি জাদুঘরে যে অনিয়ম হয়েছে সেটি বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকারের আমলেও বিরল। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর বানানোর জন্য ফারুকের মন্ত্রণালয় থেকে ১১,১৯,৮১,০০০ টাকার বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়। ১৫ জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের নীতিগত অনুমোদন দেয়। সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কোনো ধরনের উন্মুক্ত দরপত্র ছাড়াই এই অর্থ খরচের অনুমতি আদায় করে নেন ফারুকী। সরকারি পিপিআর বা পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী এত বিশাল অঙ্কের কাজের জন্য উন্মুক্ত দরপত্র বা ওপেন টেন্ডার বাধ্যতামূলক, কিন্তু ফারুকীর নির্দেশে এখানে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হয়। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল ৫ই আগস্টের মধ্যে কাজ শেষ করার জন্য এই তড়িঘড়ি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে ২০২৪ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছিল, তবে কেন ৭ মাস সময় হাতে থাকা সত্ত্বেও দরপত্র ডাকা হয়নি তখন। সরকারি নথিপত্র বলছে এই জাদুঘরটি প্রথমে জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে তৈরির পরিকল্পনা ছিল, কিন্তু ফারুকীর প্রভাবে পরবর্তীতে এটিকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৫ সালের ১৩ নভেম্বর এক অধ্যাদেশের মাধ্যমে ৯৬ কোটি টাকা বাজেটের এই স্বতন্ত্র প্রকল্পটি অনুমোদন পায়। আবার ২০২৫ সালের ৩রা আগস্ট বলা হয় টাকা খরচ করেও জুলাই স্মৃতি জাদুঘরের বেশিরভাগ কাজই শেষ করেনি ফারুকীর পছন্দের দুটি প্রতিষ্ঠান। টিআইবির অভিযোগ অনুযায়ী এটি করা হয়েছিল নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য এবং স্বচ্ছতাকে ধামা চাপা দেওয়ার জন্য। এই ১১১ কোটি টাকা যাতে বেহাত না হয় তার জন্য ফারুকী বেছে নিয়েছিলেন দুর্নীতির সবচেয়ে বড় পথটি। এই জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে ফারুকীর বিরুদ্ধে আরও অভিযোগ আছে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পদমর্যাদায় থেকে তিনি এমন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন যেখানে তিনি নিজেই নিজের নিয়োগকর্তা এবং নিজেই নিজের অধীনস্থ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আর সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ার জন্য নিয়োগের শিক্ষাগত যোগ্যতাও শিথিল করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশের ৮ নম্বর ধারায় বলা হয়েছিল, শিক্ষা, ইতিহাস বা সংস্কৃতি জগতের একজন বিশিষ্ট বিশেষজ্ঞ এই জাদুঘরের বোর্ডের নেতৃত্ব দেবেন। কিন্তু জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ৩রা ফেব্রুয়ারি এক গেজেটের মাধ্যমে ফারুকী নিজেই সেই পদের দায়িত্ব গ্রহণ করেন। এই পদক্ষেপকে নৈতিক স্খলন ও স্বার্থের সংঘাত হিসেবে দেখছেন